রক্সিকে হাসি মুখে ঘরে প্রবেশ করতে দেখেই স্টিভেন্স সোজা হয়ে বসল। তার চোখে মুখে ঔজ্জ্বল্য। বলল সে, রক্সি, নিশ্চয় মিশন সাকসেসফুল। অ্যালেক স্টিভেন্স আজর ওয়াইজম্যানের ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি এবং মার্কিন জেলে আটক জেনারেল শ্যারনের ইহুদি গোয়েন্দা সংস্থা ইগুনজাই লিওমির ফিলাডেলফিয়ার যৌথ প্রধান হিসাবে সদ্য নিয়োজিত হয়েছে। সে মার্কিন সেনাবাহিনীর একজন রিটায়ার্ড কর্নেল। চাকুরিকালে বিদ্বেষ ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির জন্য তার ফোর্সড রিটায়ারমেন্ট হয়। ইহুদিবাদের অক্লান্ত সৈনিক সে এখন। আর রক্সি, যারা বারবারা ব্রাউনকে ধরে আনতে গিয়েছিল তাদেরই একজন। জি স্যার। অ্যালেক স্টিভেন্সের প্রশ্নের জবাব দিল রক্সি। ওরা কি বাধা দিয়েছিল? জিজ্ঞাসা করল অ্যালেক্স স্টিভেন্স। বাধা দিয়েছে, কিন্তু বল প্রয়োগে সাহস পায়নি, রক্সি বলল। তোমাদের মিস ব্রাউনের প্রতিক্রিয়া কি? অ্যালেক স্টিভেন্সের জিজ্ঞাসা। দুঃখজনক স্যার, সে কোনো সাহায্য করতে রাজি নয়। আগের মতোই ওই ব্যাপারে কোনো কথা বলতেই সে রাজি হচ্ছে না, বলল রক্সি। সোজা আঙ্গুলে ঘি ওঠে না। তোমরা নিশ্চয় আঙ্গুল মাকা করনি? সে তো আমাদেরই লোক। তাছাড়া ফিলাডেলফিয়ার পুরনো এবং পরিচিত পরিবার এটা। তারপর হাইম পরিবারের সাথেও এরা সম্পর্কিত হয়ে পড়েছে। কিছু হলে হাইম বেঞ্জামিন প্রতিকারের জন্য চেষ্টা করতে পারে, বলল রক্সি। কিন্তু সে ভয় এখন নেই। মিস ব্রাউনকে ধরে এনে সাপের লেজে পা দিয়েছ। এখন সাপের মাথা না ভাঙলে ছোবল খেতে হবে, বলে উঠে দাঁড়ালো স্টিভেন্স। বলল, চলো দেখি। তারা দোতলার একটা ছোট্ট বাংলো থেকে বেরিয়ে এলো। এ বাড়িটি অ্যালেক স্টিভেন্সের অফিসিয়াল রেসিডেন্স। তারা বেরিয়ে 200 গজের মতো হেঁটে একটা বড় 3তলা বাড়িতে প্রবেশ করল। এই বাড়িটায় আজর ওয়াইজম্যানদের ফিলাডেলফিয়ার হেড অফিস। তাদের হেড অফিসের জন্যে এটা চমৎকার জায়গা বেছে নিয়েছে আজর ওয়াইজম্যানরা। উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার বিমানবন্দর থেকে উত্তর পূর্বে অনেকখানি এগিয়ে পার্কসিন খাড়ির পূর্বে বাড়িটা। বাড়িটার কিছু উত্তর দিয়ে ফিলাডেলফিয়া নর্থ এক্সপ্রেস ওয়ে চলে গেছে। খাড়ি দিয়েও বোটে চলাচল আছে। সুতরাং বাড়িটা কোনো রাস্তার উপর না হয়েও বহুমুখী যোগাযোগের সুযোগ ভোগ করছে। বাড়িতে সোজা প্রবেশ করে তারা নেমে গেল বেজমেন্টে। বেজমেন্টের প্রান্তে একটা ঘর, প্রশস্ত। ঘরে কোনো আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে মেঝেতে বসে আছে বারবারা ব্রাউন, মুখ নিচু করে। ঘরের বাইরে দরজায় সামনে দাঁড়িয়েছিল 2 জন প্রহরী, তাদের হাতে সাব মেশিন গান। অ্যালেক স্টিভেন্স ঘরে ঢুকল, তার পেছনে রক্সি। ঘরে ঢুকেই চিৎকার করে বলল, প্রহরীদের লক্ষ্য করে, ওকে এভাবে রাখা হয়েছে কেন? সে তো কোনো শত্রু নয়, আমাদের লোক। অ্যালেক স্টিভেন্সের কথা শেষ হবার আগেই প্রহরীরা ছুটল পাশের ঘরের দিকে। একটা হাতলা কুশন চেয়ার এনে বারবারা ব্রাউনের পাশে রাখল এবং বলল, সরি ম্যাডাম। মিস ব্রাউন, উঠে বসুন, নরম কণ্ঠে বলল স্টিভেন্স। বারবারা ব্রাউনের ঠোঁটে একটা ম্লান হাসি ফুটে উঠল। বলল, বন্দির জন্য ঘরের মেঝে স্বাভাবিক স্থান। সরি মিস ব্রাউন, আপনি বন্দী নন। কিছু জানার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে মাত্র, অ্যালেক স্টিভেন্স বলল। কতগুলো রিভলভারের মুখে যাকে তুলে আনা হয় তাকে ডেকে আনা বলে, বলল বারবারা ব্রাউন। সরি মিস ব্রাউন, আপনাকে যেভাবে আনা হোক, আপনাকে বন্দি করে রাখার জন্য আনা হয়নি, বলে একটু থামল স্টিভেন্স। তার চোখে মুখে প্রবল অস্বস্তি ফুটে উঠল। হাতের ব্যাটনটাকে সে অস্থিরভাবে এক হাত থেকে ও হাত করছে। একটু পর সে আবার বলে উঠল, মিস ব্রাউন, আপনি জাতির একজন সচেতন ব্যক্তি। ইহুদি জাতি তাদের ইতিহাসের অনেক সময়ের মতো এক অতি কঠিন সময় আজ অতিক্রম করছে। আপনাদের নেতা জেনারেল শ্যারন সহ আমাদের হাজারো লোক গুরুতর অভিযোগে আজ জেলে। এই পরিস্থিতিতে জাতি আরও একটা ধ্বংসের গহ্বরে পড়ুক, তা আপনি আমি কেউই চাইব না। কিন্তু একটা চক্র আমাদেরকে সে গহ্বরের দিকে ঠেলে দিতে চাইছে। বাঁচার জন্যে আপনারও সাহায্য আমরা চাই। কি সাহায্য? বলল বারবারা ব্রাউন। সেদিন আইজ্যাক ড্যানিয়েল আপনাদের কি বলেছিল? জিজ্ঞাসা করল অ্যালেক স্টিভেন্স। এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তিনি এসেছিলেন হাইম হাইকেল আঙ্কেলের খোঁজে। এ ব্যাপারেই তিনি কথা বলেছেন, বলল বারবারা ব্রাউন। এটুকুর বাইরে আপনারা যা বলেছেন, উনি যা বলেছেন, সেটাই আমাদের প্রয়োজন।
অ্যালেক স্টিভেন্স বলল, হাইম পরিবার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু তা থেকে আপনাদের বলার মতো কিছু নেই, বলল বারবারা ব্রাউন। চোখ দুটি জ্বলে উঠল অ্যালেক স্টিভেন্সের, কিন্তু মুহূর্তেই সামলে নিয়ে বলে উঠল, কিন্তু আপনাদের টেলিফোন মনিটর বলে না যে বলার কিছু নেই। আমি জানি না আপনাদের টেলিফোন মনিটরে কি আছে, বলল বারবারা ব্রাউন। বলছি, হাইম বেঞ্জামিন টেলিফোনে আইজ্যাক ড্যানিয়েল লোকটাকে বলেছেন আমার ও মিস ব্রাউনের কথা ঠিক আছে, আর আমরা তো আপনাকে সাহায্য করছি না, সাহায্য করছি আমাদের নিজেদেরকেই। মিস্টার বেঞ্জামিনের এই কথা থেকে পরিষ্কার যে আমাদের কয়েকজন লোককে খুনকারী মিস্টার ড্যানিয়েলকে আপনারা কিছু কথা দিয়েছেন এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এই কথা ও সাহায্যের প্রতিশ্রুতি কি আমরা জানতে চাই, অ্যালেক স্টিভেন্স বলল। বারবারা ব্রাউন মুখ তুলে সোজা হয়ে বসল, বলল, বিষয়টা হাইম পরিবারের পারিবারিক ব্যাপার, এটা অন্যদের জানার প্রয়োজন নেই, এ কথা আমি বারবার বলেছি। মিস ব্রাউন, মিস হাইম হাইকেল এখন আমাদের তত্ত্বাবধানে, তার পরিবারের সব কিছুর স্বার্থে আমাদের স্বার্থ জড়িত, তাই সব কিছুই আমাদের জানতে হবে, বলল স্টিভেন্স তীব্র কণ্ঠে। কণ্ঠের আকস্মিক বিস্ফোরণে চমকে উঠেছিল বারবারা ব্রাউন। নিজেকে সামলে ধীর কণ্ঠে বলল, কিন্তু এই দাবি হাইম পরিবার কিংবা কেউ মেনে নেবে না। স্টিভেন্স আগের মতোই চিৎকার করে বলল, হাইম পরিবারকে বা অন্য কাউকে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে আমাদের কর্মীকে, যার উচিত ছিল সঙ্গে সঙ্গে সব কিছু আমাদের জানিয়ে দেওয়া। কর্মী হবার বাইরেও আমার পরিবার আছে, আমার ভিন্ন জীবন আছে, গোয়েন্দা কর্মে আমার স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ছিল, এসবের একটা বাড়তি বিষয়, বলল বারবারা ব্রাউন। হো হো করে হেসে উঠল অ্যালেক স্টিভেন্স, কিন্তু তার চোখ মুখ দিয়ে আনন্দ নয়, আগুন ঝরে পড়ল। তার ডান হাতটি তীব্র বেগে ছুটে গেল বারবারা ব্রাউনের বাম গালের দিকে। ঠাস করে একটা কর্কশ শব্দ উঠল। আ করে এক শব্দ তুলে বারবারা ব্রাউন পড়ে গেল চেয়ার থেকে। হিংস্র উন্মত্ততায় জ্বলে উঠল অ্যালেক স্টিভেন্সের দু চোখ। দুধাপ এগিয়ে সে নির্বিচারে একটা লাথি চালালো বারবারা ব্রাউনের দিকে। তার পয়েন্টেড জুতার অগ্রভাগ দিয়ে আঘাত করল বারবারা ব্রাউনের পেটের বাম পাশে। যন্ত্রণায় কুঁকড়ে গেল তার দেহ। লাথি চালিয়েই অশ্রাব্য ভাষায় গালি দিয়ে স্টিভেন্স বলে উঠল, কোনো ইহুদিবাদেরই আলাদা কোনো জীবন নেই, নিজস্ব কোনো সত্তা নেই, তার গোটাটাই জাতির। তোকে বলতে হবে সেদিনের সব কথা। কথা শেষ করে সে একজন প্রহরীকে বলল, ওকে তুলে বসাও। একজন প্রহরী ছুটে গিয়ে বারবারা ব্রাউনকে তুলে বসালো। বল, সেদিন আইজ্যাক ড্যানিয়েল কি বলেছিল, তোরা কি বলেছিলি? ক্রোধে গড়গড় করতে করতে বলল অ্যালেক স্টিভেন্স। উঠে বসা বারবারা ব্রাউন মুখ তুলল, বিপর্যস্ত চেহারা, কিন্তু চোখ দুটি তার শান্ত এবং তাতে অনড় দৃঢ়তার ছবি। বলল বারবারা ব্রাউন, যে জাতি ব্যক্তি সত্তাকে বিলীন করতে চায় সে জাতির সত্তাও টেকে না। আমরা জুইস বা ইহুদিরা সেরকম কোনো ধর্মজাতি নই, সুতরাং অন্যায় ও অনুল্লেখিত জাতীয় স্বার্থে আমার ব্যক্তি স্বার্থ কোরবানি দেবার প্রশ্নই ওঠে না। তুই আমাকে নীতি কথা শেখাচ্ছিস, বলে সামনের দেয়ালের দিকে ছুটল সে। দেয়ালের হ্যাঙ্গার থেকে নামিয়ে নিল একটা চাবুক। স্টিভেন্সের চোখ দুটি বাঘের মতো জ্বলছে। সে চাবুক বাগিয়ে ছুটে গেল বারবারা ব্রাউনের কাছে। সপাং সপাং করে চাবুক পড়তে লাগলো বারবারা ব্রাউনের গায়ে। বারবারা ব্রাউনের পরনে ফুল প্যান্ট, গায়ে হাফ শার্ট। মুহূর্তেই তার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেল। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। একসময় চাবুক চালানোয় ক্ষান্ত দিল অ্যালেক স্টিভেন্স। বারবারা ব্রাউনকে বলল, প্রথম ডোজ কেমন দেখলি? দ্বিতীয় ডোজ শুরুর আগে জিজ্ঞেস করছি মত বদলেছে কিনা, সেদিনের সব কথা বলছিস কিনা। বারবারা ব্রাউন উপুড় হয়ে পড়েছিল। মাথা ঘুরিয়ে মুখটা ফিরালো স্টিভেন্সের দিকে। বলল, জাতি আপনাদের একার নয়, আমরা জাতির অংশ। আপনারা কি করছেন তা জানার অধিকার আমাদের আছে। হাইম হাইকেলকে নিয়ে আপনারা কি করছেন তা জানার আগে কোনো সহযোগিতায় আমি আপনাদের করব না। হাঁপাতে হাঁপাতে দুর্বল কণ্ঠে বলল বারবারা ব্রাউন। হুঙ্কার দিয়ে উঠল অ্যালেক স্টিভেন্স। ক্রোধে মুখ বিকৃত হয়ে উঠল তার। বলল, ও তুই এখন আমাদের নয়, শত্রুর এজেন্ট, তাদেরই শেখানো কথা বলছিস? দেখাচ্ছি মজা, বলে
দেয়াল থেকে টাঙ্গানো ইলেকট্রিক শক ব্যাটন নামিয়ে হাতে নিল। বিশেষ ব্যাটারি চালিত ব্যাটনটি সুইচ টেপার সাথে সাথে নির্দিষ্ট ভোল্টের বিদ্যুৎ ওয়েভ সৃষ্টি করতে পারে। ব্যাটনের নিচের মাথায় রয়েছে 1/4 ইঞ্চি মাপের একটি আলপিনের অগ্রভাগ সেট করা। ব্যাটনের আলপিনটি কারো দেহে বিঁধে যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট ভোল্টের বিদ্যুৎ তার দেহে সঞ্চালিত হয়। তাতে তার মৃত্যু ঘটে না, কিন্তু মৃত্যু যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। এই মৃত্যু যন্ত্রণা নেমে এলো বারবারা ব্রাউনের দেহে। অ্যালেক স্টিভেন্স ব্যাটনটির আলপিন ঢুকিয়ে দিয়েছে বারবারা ব্রাউনের দেহে। যন্ত্রণায় বুক ফাটা চিৎকার দিয়ে উঠল বারবারা ব্রাউন। গোটা দেহ তার কুঁকড়ে গেল। মাঝে মাঝে বিরতি দিয়ে এ নির্যাতন অব্যাহত রাখল স্টিভেন্স। বিধ্বস্ত বিপর্যস্ত বারবারা ব্রাউন একসময় চিৎকার করে বলল, তোমাদের এই নির্যাতন আমার এ বিশ্বাস আরও বাড়িয়েছে যে তোমরা জাতির শত্রু। জাতিকে ভালোবাসে এমন কেউই তোমাদের জীবনে থাকতে সাহায্য করবে না। চালাও নির্যাতন। মৃত্যু দেবার চেয়ে বড় কোনো কিছু তোমাদের হাতে নেই। নির্যাতন চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে অ্যালেক। একদিকে বারবারা ব্রাউনকে নতি শিকারে ব্যর্থতা, অন্যদিকে ব্রাউনের কথা তার গায়ে আগুন ধরে দিল। সে তার ব্যাটন বাগিয়ে আবার ছুটল বারবারা ব্রাউনের দিকে, তার দেহে বিদ্যুতের আগুন জ্বালাবার জন্যে। স্যার থামুন, যে মৃত্যু চাই তার উপর নির্যাতন চালিয়ে যেতে যাবে না, অন্য পথ দেখতে হবে স্যার, বলল রক্সি। থমকে দাঁড়ালো অ্যালেক স্টিভেন্স। বলল, মৃত্যুর বাইরে আর কোনো পথ থাকতে পারে রক্সি? আছে স্যার। মিস ব্রাউনরা আদর্শবাদী, পিউরিটান। ওদের কাছে স্যার জীবনের চেয়ে বড় ওদের পবিত্রতা। ওদের পবিত্রতায় হাত দিন, দেখবেন কেমন করে ভেজা বিড়াল হয়ে ওরা বলে, বলল রক্সি। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল অ্যালেক স্টিভেন্সের মুখ। বলল সানন্দে চিৎকার করে, ধন্যবাদ তোমাকে রক্সি। যে উপহার সে সাজিয়ে রেখেছে তার প্রেমিক হাইম বেঞ্জামিনের জন্যে, তাকে লুট করাই হবে তার জন্য মৃত্যুর চাইতে বড় শাস্তি। এ মোক্ষম কথাটা আমার মনেই ছিল না। তোমাকে ধন্যবাদ। একটু থামল স্টিভেন্স, তারপর একগাল হেসে বলল রক্সিকে, বিষয়টা যখন তোমার মাথায় এসেছে তখন সুযোগটা তোমাকেই প্রথমেই দিচ্ছি। যাও, এগো। ধন্যবাদ স্যার, বলল রক্সি। লোভের আগুন তার চোখ দুটিতে চকচক করে উঠেছে। তার সামনে উপুর হয়ে পড়ে আছে বারবারা ব্রাউন, তার গায়ের শার্ট ছেঁড়া, প্রায় অনাবৃত তার পৃষ্ঠদেশ। শিকারী নেকড়ের মতো এক পা দুপা করে এগোলো বারবারা ব্রাউনের কাছে। ঝুঁকে পড়ে বারবারা ব্রাউনের দেহ উল্টিয়ে তাকে চিৎ করল রক্সি। বারবারা চিৎ হয়ে তার দুপায়ের একটা প্রচণ্ড লাথি মারল রক্সির ঝুঁকে পড়া দেহে। আকস্মিক লাথি খেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেল রক্সি। হো হো করে হেসে উঠল স্টিভেন্স। বলল, লজ্জার কথা রক্সি। লাথি মেরে উঠে দাঁড়িয়েছিল বারবারা ব্রাউন। অপমানিত হয়ে দুচোখ ভরা আগুন নিয়ে উঠে দাঁড়িয়েছিল রক্সিও। লাথির মাসুল শয়তানির কাছ থেকে শুধু আসলেই তুলব স্যার, বলেই সে ঝাঁপিয়ে পড়ল বারবারা ব্রাউনের উপর। ছিটকে পড়ে গেল বারবারার দেহ, তার উপর আছড়ে পড়ল রক্সিও। ঠিক এই সময় একসাথে দুটি রিভলভারের গর্জন করে ওঠার শব্দ ভেসে এলো। ঘরের দরজায় দাঁড়ানো দুই প্রহরী গুলি খেয়ে পড়ে গেল দরজার উপরেই। বারবারা ব্রাউনকে ছেড়ে উঠে দাঁড়িয়েছে রক্সি। অ্যালেক স্টিভেন্সও রিভলভার বাগিয়ে উঠেছে চেয়ার থেকে। এক ধরনের ভাইব্রেশন থেকে তাদের দুজনের মনে হলো কেউ যেন পুরো কার্পেটের উপর দিয়ে দ্রুত ছুটে আসছে। গুলি করেছে সেই কি? দুজনেরই রিভলভারের নল দরজার দিকে ঘুরল দ্রুত। উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার পার্কসিন খাড়ির উত্তরে পার্ক হ্যাভেন রাস্তার উপর এসে পৌঁছেছে। আহমাদ মুসার কোনো অসুবিধা হলো না এখানে আসতে, কিন্তু মুশকিলে পড়ল তারপর। বারবারা ব্রাউনের কম্পিউটার থেকে পাওয়া ঠিকানা বলা আছে 39 গার্ডেন রিচ, নর্থ অফ পার্কিন্স খাড়ি অ্যান্ড সাউথ অফ পার্ক হ্যাভেন রোড। এই নির্দেশিকা থেকে আহমাদ মুসা বুঝেছে পার্কসিন থেকে উত্তরে এবং পার্ক হ্যাভেন রোড থেকে দক্ষিণে হবে গার্ডেন রিচ স্ট্রিটের 39 নম্বর বাড়িটা। কিন্তু পার্ক হ্যাভেন রোড ও পার্কসিন খাড়ি দুটোই উত্তর পূর্ব থেকে উত্তর দক্ষিণে প্রলম্বিত। আহমাদ মুসা বেছে বেছে পার্ক হ্যাভেন রোডের একটা বাঁক ঘুরে এমন জায়গায় এসে দাঁড়ালো যেখান থেকে পার্কসিন খাড়ির অবস্থান সোজা দক্ষিণে। এখন সোজা দক্ষিণে এগোবার একটা রাস্তা চাই। সামনে তাকালো আহমাদ মুসা।
পার্ক হ্যাভেন রোড এবং পার্কসিন খাড়ির মাঝের জায়গায় সবুজের সমুদ্র। গার্ডেন রিচ কি এলাকার নাম, না কোনো রোডের নাম? এলাকা ও রোড দুয়েরই নাম হতে পারে, ভাবল আহমদ মুসা। রাস্তার খোঁজ করতে গিয়ে সামনের রাস্তা পেয়ে গেল সে। দুপাশের সবুজ দেয়ালের মাঝখান দিয়ে কনক্রিটের সাদা রাস্তা। রাস্তাটার নাম দেখার চেষ্টা করল, কিন্তু পারল না। রাস্তাটা দিয়ে তার গাড়ি চলতে শুরু করেছে। বাড়ির নম্বর খুঁজতে হবে, তার সাথে রাস্তার নামও জানা যাবে, ভাবল আহমদ মুসা। রাস্তার পাশে একটা বাড়ি থেকে পেয়ে গেল রাস্তার নাম। হ্যাঁ, এই রাস্তায় গার্ডেন রিচ। নম্বর ধরে এগিয়ে পেল 37 নম্বর বাড়ি, কিন্তু রাস্তা ধরে চারপাশ খুঁজে 39 নম্বর বাড়ি পেল না, 38 নম্বরও নয়। অনেক হয়রান হওয়ার পর 37 নম্বর বাড়িতে নক করল আহমদ মুসা। একটা কিশোরী এসে দরজা খুলল। আহমদ মুসা সাদর সম্ভাষণ জানিয়ে জিজ্ঞেস করল, 39 নম্বর বাড়ি কোনটা? কিশোরী হাসল, বলল, কেন, খুঁজে পাচ্ছেন না? এই তো কাছেই, বলে সে বর্ণনা দিতে যাচ্ছিল। এ সময় ডুপ্লেক্স বাড়িটার দোতলা থেকে দুজন যুবক সিঁড়ি দিয়ে নেমে এলো। তাদের দৃষ্টি আহমদ মুসার দিকে, চোখে তাদের তীক্ষ্ণ অনুসন্ধান। তাদের একজন বলল, জামি, কেউ নি, কি চান? কিশোরীটি থেমে গেল, বলল, ইনি 39 নম্বর বাড়ি খুঁজছেন, আমি বাড়িটা চিনিয়ে দিচ্ছিলাম। চিনিয়ে দিয়েছ? তাদের একজন পাশে এসে দাঁড়িয়ে বলল, না, বলছিলাম। বলেই কিশোরীটা আবার শুরু করলো উৎসাহের সাথে, থামো। কিশোরীকে কড়া ধমক দিয়ে দুজনের দ্বিতীয়জন বলল, পাকামো আর করতে হবে না, যাও তোমার আন্টিকে আনতে যাও, দেরি করে ফেলেছ, বস জানলে রক্ষা থাকবে না। কিশোরীটি মুখ কালো করে বেরিয়ে গেল দরজার বাইরে। দরজা বন্ধ হয়ে যেতেই সেই লোকটি আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, 39 নম্বরে কার কাছে যাবে? বিশেষ কারো কাছে নয়, যাকেই পাই চলবে, একটা খোঁজ জানতে এসেছি, আহমদ মুসা বলল। কি খোঁজ নিতে, কার খোঁজ নিতে? বলল দুজনের প্রথম জন। প্রথম থেকেই ওদের মতলব আহমদ মুসা বুঝতে পেরেছে। ওরা 39 নম্বর বাড়ির ঠিকানা কিশোরীকে বলতে দেয়নি। তাদের প্রশ্নের অর্থ হলো তারা আহমদ মুসাকে সন্দেহ করেছে, বাজিয়ে দেখতে চাচ্ছে আহমদ মুসাকে। আর আরও অর্থ হলো তারা 39 নম্বরের সব কিছু জানে, হতে পারে এই 37 নম্বরই 39 নম্বরেরই অংশ। কিশোরীর সাথে ওদের কথা বলার সময় বস শব্দের উচ্চারণ এই সন্দেহের সাথে মিলে যায়। ওদের প্রশ্নে বিরক্ত হয়ে আহমদ মুসা বলল, আমি 39 নম্বর বাড়ির খোঁজ জানতে চেয়েছি, আপনারা উকিলের মতো এসব কি জেরা শুরু করেছেন? জানলে আমার প্রশ্নের উত্তর দিন। তুমি আমেরিকান নও, তোমার বাড়ি কোথায়? বলল ওদের দুজনের একজন। আহমদ মুসা মনে মনে হাসল। ওদের আরেকটি এগোতো দেয়া দরকার, ভেবে নিল আহমদ মুসা। ঠিক আছে, আমি একটা বাড়ির সন্ধানে এসেছিলাম, তোমাদের অহেতুক জেরার জবাব দেওয়ার জন্য নয়, আসি, বাই, বলে আহমদ মুসা বেরিয়ে আসার জন্য ঘুরে দাঁড়াল। আহমদ মুসা ঘুরে দাঁড়াবার সাথে সাথে একজন লাফ দিয়ে এসে পেছন থেকে আহমদ মুসার জ্যাকেটের কলার চেপে ধরল। চিৎকার করে বলল, কোথায় পালাচ্ছ? পরিচয় সন্তোষজনক হলে তবেই মুক্তি। আহমদ মুসা ঘুরল। ঘোরার সাথে সাথেই বাঁ হাতের এক প্রচণ্ড কারাত চালালো লোকটির ঘাড়ের ঠিক কানের নিচে। আহমদ মুসা যখন সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো, তখন লোকটি টলতে টলতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দ্বিতীয় লোকটি প্রথমটায় বিমূঢ় হয়ে পড়লেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছে। তারপর মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার উপর। চোখের পলকে আহমদ মুসা এক পাশে সরে দাঁড়ালো। লোকটি আছড়ে মুখ থুবড়ে পড়ে গেল মেঝের উপর। আঘাত সামলে নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল লোকটিও। আহমদ মুসা তার রিভলভার তার দিকে তাক করে বলল, আর উঠে কোনো লাভ নেই। তখন অনুরোধে বলনি, এবার অস্ত্রের মুখে বলো 39 নম্বর বাড়িটা কোনটা, আর তোমরা কে? রিভলভার দেখিও না, এখানে সবচেয়ে ছোট অস্ত্র যেটা, সেটাই হলো সাবমেশিন গান, বলল লোকটি নির্ভীকভাবে। আহমদ মুসা তার কথার উত্তরে ট্রিগার টিপল। রিভলভারের একটা গুলি লোকটির কানের এক ফাঁস ছিঁড়ে নিয়ে গেল। লোকটি আর্তনাদ করে তার কান চেপে ধরল। দেখো, আমার প্রশ্নের জবাব যদি এই মুহূর্তে না দাও, তাহলে দ্বিতীয় গুলি তোমার মাথা গুঁড়ো করে দেবে, বলল আহমদ মুসা ঠান্ডা গলায়, যা চিৎকারের চেয়েও ভীতিকর শোনাল। লোকটি মাথা ঘুরিয়ে ভীত চোখে আহমদ মুসার দিকে তাকালো। আহমদ মুসার কথা এবার সে পুরোপুরি বিশ্বাস করছে। মুখ খুলল সে, বলল, স্যার,
এ বাড়ি থেকে 200 গজ দক্ষিণে 3তলা বাড়ি, ওটা 39 নম্বর। বারবারা ব্রাউনকে তোমরা কোথায় বন্দি করে রেখেছ? আবার সেই শান্ত কিন্তু কঠোর কণ্ঠ আহমাদ মুসার। লোকটি দ্বিধা করছিল। আহমাদ মুসা তার দিকে রিভলভার তুলতেই বলল, স্যার, ওই বাড়িতেই রাখা আছে। ওই বাড়িতে এখন আর কে আছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। লোকটি উত্তর না দিয়ে ভয়ে ভয়ে তাকালো আহমাদ মুসার দিকে। দেখো, তোমাকে আমি মারব না, কিন্তু যদি মিথ্যা বলো তাহলে ওখান থেকে ফিরে এসে মিথ্যা বলার শাস্তি তোমাকে দেব, বলল আহমাদ মুসা। স্যার, ওখানে আমাদের বস আছেন, তার সাথে রক্সি আর গেটম্যান সহ 3 জন প্রহরী, বলল লোকটি। বসকে? রক্সি লোকটাকে? আহমাদ মুসা বলল। স্যার, বস আমাদের অ্যালেক স্টিভেন্স, তিনি আমাদের ফিলাডেলফিয়ার চিফ, আর রক্সি আমাদের অপারেশন টিম লিডার, বলল লোকটি। এবার বলো, হাইকেলকে তোমরা কোথায় রেখেছ? বলে আহমাদ মুসা রিভলভার লোকটার মাথা তাক করল। ভয়ে লোকটার মুখ পাংশু হয়ে গেল। বলল, স্যার, এটুকুই জানি, কয়েকদিন আগে প্রাইভেট এক মানসিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এছাড়া আমরা আর কিছুই জানি না। শুনেছি টপ কয়েকজন বস ছাড়া আর কেউ জানে না সে হাসপাতালের নাম ঠিকানা। লোকটি কাঁপতে কাঁপতে কাতর কণ্ঠে বলল। আহমাদ মুসা তার কথা বিশ্বাস করল। বলল, তুমি ওঠো, তোমার সংজ্ঞাহীন সাথীকে নিয়ে চলো সিঁড়ির পাশে ছোট্ট ঘরটাই। লোকটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল। আহমাদ মুসা দেখল ঘরটিতে কোনো টেলিফোন নেই, দেখল তাদের সাথেও কোনো মোবাইল নেই। আহমাদ মুসা পিছমোড়া করে ওদের হাত পা বাঁধল এবং নাকে ওদের ক্লোরোফর্ম স্প্রে করে সংজ্ঞাহীন করল। তারপর ঘরটির দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে এবং বাড়িটার মূল গেটও লক করে দিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। ঠিক 200 গজ দূরেই 3তলা বাড়ি পেয়ে গেল আহমাদ মুসা। বাড়িটিতে কোনো নম্বর নেই। বাড়িটার গেটে একজন প্রহরী গেট বক্সে বসেছিল। আহমাদ মুসাকে গেটের দিকে আসতে দেখে সে গেট বক্স থেকে বেরিয়ে এলো গেটে। আসার সময় সে তার সাব মেশিন গান হাতে করেই নিয়ে এসেছে। আহমাদ মুসা কিছু বলার আগেই সে বলে উঠল, কি চাই? কাকে চাই আপনার? অ্যালেক স্টিভেন্স আমার বন্ধু, তিনি আমাকে ডেকেছেন, বলল আহমাদ মুসা। ওয়েলকাম স্যার, কিন্তু স্যার আপনাকে একটু বসতে হবে, আমি স্যারকে বলি, বলে সে আহমাদ মুসাকে নিয়ে এলো গেট বক্সের পাশের ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে ঢুকে আহমাদ মুসাকে বসাবার জন্য একটা সোফা মুছে দিচ্ছিল। আহমাদ মুসা পকেট থেকে ক্লোরোফর্ম স্প্রে বের করল। সরি গেটম্যান, তোমাকে আধা ঘন্টা ঘুমিয়ে থাকতে হবে। আহমাদ মুসার কথা শুনে চমকে উঠল গেটম্যান, কিন্তু সে কথা বলার সুযোগ পেল না। আহমাদ মুসা তার নাকে স্প্রে করলে সে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঢলে পড়ল। আহমাদ মুসা তাকে তুলে সোফায় শুয়ে দিল এবং দরজা লক করে বেরিয়ে এলো। বাড়ির ভেতরে প্রবেশ করল আহমাদ মুসা। শুরুতেই বিশাল ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে ওপর তলায় সিঁড়ি উঠে গেছে। নিঃশব্দ বাড়ি, কোনো দিক থেকে মানুষের কোনো সারা শব্দ নেই। 3 তলায় কি শেষ, নাকি নিচে আন্ডারগ্রাউন্ড আরো ফ্লোর আছে? আহমাদ মুসা ভাবনায় পড়ে গেল। কোত্থেকে কাজ শুরু করবে? উপরে গেলে নিচটা অরক্ষিত থাকে, আবার নিচে গেলে ওরা উপর থেকে চলে যেতেও পারে। হঠাৎ আহমাদ মুসার মনটা প্রসন্ন হয়ে উঠল। সে পিঠে ঝুলানো ব্যাগ থেকে সাউন্ড মনিটরের পার্টসগুলো বের করে সংযোজন করে নিল। যন্ত্রটি সাউন্ডের আলট্রা মনিটর। 6 মাইল দূর পর্যন্ত এলাকার যে কোনো শব্দ যা 2 গজ দূর থেকে মানুষ শুনতে পায়, এই যন্ত্র পরিষ্কারভাবে মনিটর করতে পারে। প্রয়োজন অনুসারে মনিটরিং এলাকা কমিয়ে আনা যায় এবং শব্দ মনিটরের ক্ষেত্রেও সিলেক্টিভ হওয়া যায়। আহমাদ মুসা 50 ফিট রেঞ্জ দিয়ে মনিটরটি অন করতে নারী কণ্ঠ ও পুরুষ কণ্ঠের বাদানুবাদ ভেসে আসতে লাগল এবং সে শব্দগুলো আন্ডারগ্রাউন্ড ফ্লোরের। নারী কণ্ঠটি বারবারা ব্রাউনের, তা শুনেই বুঝতে পারল। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার। মনিটরের শব্দের দিক নির্দেশক কাটা সিঁড়ির গোড়ার দিকে। আহমাদ মুসা এগুলো সিঁড়ির দিকে। ঠিক সিঁড়ির নিচে 6 ফুটের মতো একটা ল্যান্ডিং থেকে একটা সিঁড়ি নেমে গেছে। সিঁড়িমুখটা উন্মুখ কেন ভেবে পেল না আহমাদ মুসা। হতে পারে অ্যালেক স্টিভেন্সের অতি আত্মবিশ্বাসের কারণ। খুশি হল আহমাদ মুসা বাড়তি এ সুবিধা পেয়ে। দুহাতে রিভলভার নিয়ে অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামা শুরু করল সে।
সিঁড়ির মাঝামাঝি পৌঁছতেই আন্ডারগ্রাউন্ড ফ্লোরটির একটা দৃশ্য তার নজরে এলো। সে দেখতে পেল দক্ষিণ প্রান্তের একটা ঘরের সামনে সাব মেশিন গান নিয়ে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে। ঘরটি দক্ষিণমুখী করিডোরটার মাথায়। আহমাদ মুসা যে সিঁড়ি দিয়ে নামছে সেটার গোড়ায় লাউঞ্জ মতো একটা বিরাট গোলাকার জায়গা, তার চারদিকে ঘিরে ঘর। লাউঞ্জ থেকে বিভিন্ন দিকে করিডোর চলে গেছে। সেরকম একটা পাশের এক ঘরের সামনে দাঁড়িয়ে আছে সাব মেশিনগানধারী প্রহরী দুজন। আহমাদ মুসা প্রহরীদের সম্পর্কে কিছু ভেবে ওঠার আগেই সে ওদের দুজনেরই নজরে পড়ে গেল। আর তখনই অসাধারণ ক্ষিপ্রতার সাথে তাদের সাব মেশিনগানের ব্যারেল ঘুরে আসছিল তার দিকে। আহমাদ মুসা ওদের দেখার সাথে সাথে তার দুহাতের রিভলভারের নলও তাদের দিকে ঘুরে যায়। সিদ্ধান্ত আহমাদ মুসা এবার নিয়েই নিল। তার দুহাতের রিভলভার ওদের দুজনকে লক্ষ্য করে গর্জন করে উঠল। গুলি খেয়ে ওরা দুজনই দরজার উপর পড়ে গেল। গুলি করে আহমাদ মুসা কয়েক লাফে সিঁড়ির অবশিষ্টটা অতিক্রম করে মেঝে নেমে এলো। সে একই দৌড়ে ছুটল সে ঘরটির দিকে। 37 নম্বর বাসার ওদের তথ্য অনুসারে এখন অ্যালেক্স এবং রক্সি মাত্র অবশিষ্ট আছে। আহমাদ মুসা ওদের দুজনকে একসাথেই পেতে চাই। দুজন ভিন্ন অবস্থানে যাবার সুযোগ পেলে সে অসুবিধায় পড়তে পারে। আহমাদ মুসা দরজার দিকে দৌড়ে যেতে যেতে ভাবল, তার মুখোমুখি হলে বিপদে পড়লে ওরা মিস ব্রাউনকে ঢাল বানাতেও পারে। সেই সুযোগ ওদের দেয়া যাবে না। আকস্মিকভাবে ওদের উপর চড়াও হতে হবে। ওরা অস্ত্র বাগিয়ে আছে নিশ্চয়, এবং তারা দাঁড়িয়ে থাকাই স্বাভাবিক। সুতরাং দেখার সঙ্গে সঙ্গে ওরা গুলি করতে পারে। দেখতে হবে ওদের এই তাৎক্ষণিক গুলি যাতে লক্ষ্যভ্রষ্ট হয়। তাৎক্ষণিক গুলি না করে ওরা যদি টার্গেট ঠিক করতে যায়, তাহলে আহমাদ মুসার দু রিভলভারের গুলি তাদের সে সুযোগ দেবে না। এইভাবে চিন্তা গুছিয়ে নিয়ে আহমাদ মুসা শিকারী বাঘের মতো নিঃশব্দে দৌড়ে গিয়ে দরজার পাশে একটু থমকে দাঁড়িয়ে দুহাতের রিভলভারকে দরজার দিকে উদ্যত রেখে দেহকে ছুড়ে দিল দরজায় পড়ে থাকা দুটি লাশের পেছনে। তার দেহের বাম পাঁজর গিয়ে মাটিতে পড়ল। তার দেহ মাটি স্পর্শ করার আগেই এক ঝাঁক গুলি চলে গেল তার 3 ফিট উপর দিয়ে। মাটি স্পর্শ করার সাথে সাথে আহমাদ মুসার দুই তর্জনী ট্রিগার টিপল দুই রিভলভারের। পাশাপাশি দাঁড়িয়েছিল অ্যালেক্স স্টিভেন্স এবং রক্সি। ওদের পেছনে বলতে গেলে মাটি কামড়ে শুয়েছিল বারবারা ব্রাউন। আহমাদ মুসার নিক্ষিপ্ত দু গুলির একটি বিদ্ধ হয়েছিল অ্যালেক্স স্টিভেন্সের বুক, অন্যটি মাথা গড়িয়ে দিয়েছিল রক্সির। নতুন টার্গেট লক্ষ্যে ওরা সাব মেশিন গানের ব্যারেল নামিয়ে নিচ্ছিল, কিন্তু টার্গেটে গুলি করার সুযোগ আর পেল না। দুজনের লাশ গিয়ে বারবারা ব্রাউনের পাশেই পড়েছে। আতঙ্কিত বারবারা ব্রাউন উঠে দাঁড়িয়ে লাশের কাছ থেকে দূরে সরে গেছে। কাঁপছে সে। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। বারবারা ব্রাউনের উপর চোখ পড়তেই চোখ নামিয়ে নিল সে। তাড়াতাড়ি সে নিজের জ্যাকেটটি খুলে না তাকিয়ে ছুড়ে দিল বারবারা ব্রাউনের দিকে। বলল, আপনি ঠিক আছেন তো মিস ব্রাউন? বারবারা ব্রাউন দুহাত দিয়ে তার দেহের প্রায় নগ্ন অর্ধাংশ ঢাকার ব্যর্থ চেষ্টা করছিল। সে আহমাদ মুসার ছুড়ে দেয়া জ্যাকেটটি কুড়িয়ে নিল, পরে ফেলল দ্রুত। তারপর বলল, ভালো ছিলাম বলতে পারবো না, তবে আপনি পৌঁছাতে আর কয়েক মিনিট দেরি করলে আমার এক মৃত্যু ঘটত। আপনি আমাকে বাঁচিয়েছেন। বলে ফুপিয়ে কেঁদে উঠল বারবারা। কাঁদতে কাঁদতে এসে বাঁধো বাঁধো গলায় বলল, আপনি মানুষ নন, ফেরেশতা মিস্টার ড্যানিয়েল। আপনি ঠিক সময়ে এসেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দাও বোন, তিনি আমাদের সাহায্য করেছেন, বলল আহমাদ মুসা। দ্রুত ঘরে ঢুকে অ্যালেক্স স্টিভেন্স ও রক্সি সার্চ করল। মানিব্যাগ ছাড়া পকেটে আর কিছুই পেল না। মানিব্যাগে টাকা পয়সা ছাড়া আর কোনো কাগজপত্রও নেই। টাকা ভর্তি মানিব্যাগগুলো ওদের পকেটে আবার রেখে দিয়ে উঠে দাঁড়ালো। বলল, এসো মিস ব্রাউন, বাড়িটাকে এবার সার্চ করে দেখি। আহমাদ মুসা ঘর থেকে বাইরে বেরোবার জন্য পা বাড়ালো। পেছনে পেছনে হাঁটতে লাগলো বারবারা ব্রাউন। নিউ ইয়র্ক রাব্বানিকাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আয়াজ ইয়াহুদের বাসভবন। ভেতরের ফ্যামিলি ড্রয়িং রুমে বসে গল্প করছে আয়াজ ইয়াহুদ, মিসেস আয়াজ ইয়াহুদ, নুমা ইয়াহুদ ও বারবারা ব্রাউন।